ওকে ফাইন। আজকে আমরা ঘটে যাওয়া সিনিয়র ব্যাংকের মানে সিনিয়র অফিসারের প্রশ্ন সমাধান করব। 22 ভিত্তিক 2022 ভিত্তিক যে সিনিয়র ব্যাংক ছিল, সিনিয়র সিনিয়র অফিসার, এর প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে? বিশেষ করে গণিতটা আর কি। সো প্রথম প্রশ্নটা আবার দেখি একবার। প্রথম প্রশ্ন দেওয়া ছিল এরকম যে একটি কলেজের পাশের এই 5 নম্বরের ক নম্বর এ নম্বর, তাহলে কী দেওয়া আছে? একটি কলেজের 100 জন নবীন শিক্ষার্থী, এর মধ্যে 100 জন নবীন শিক্ষার্থী, 100 জন নবীন শিক্ষার্থীর মধ্যে 30 জন কিন্তু 3 জন ম্যাথে কত 30 জন পাস করছে আর কি। নাম্বার অফ ম্যাথ 30 জন পাস করছে, এবং নাম্বার অফ ইংরেজিতে পাস করছে তোমার 40 জন, আর উভয় পাশে পাস করছে 50 জন। কত? আচ্ছা, ইংলিশে কত? ম্যাথে করছে তোমার 25, 35 জন, আর ইংরেজিতে করছে নাম্বার অফ ইংরেজিতে করছে 40 জন, আর এদিকে তোমার উভয় ইংরেজি এবং ম্যাথ উভয় করছে কত? 15 জন। ওকে, আচ্ছা এখন আমরা অঙ্কটা করি একবার সুন্দর করে। মানে এখানে বলা আছে যে মোট শিক্ষার্থী কত? 100 জন, ঠিক আছে? তারপরে ম্যাথে পাস করছে 35, আর ইংরেজি 30 জন, আর ইংরেজিতে পাস করছে 40 জন, আর উভয় বিষয়ে কত? 15 জন। হ্যাঁ, আমরা এখন প্রশ্ন বলা আছে যে কতজন, প্রশ্ন কী বলা আছে? প্রশ্ন বলা আছে যে নবীন শিক্ষার্থীর মধ্যে কতজন গণিত এবং কতজন ইংরেজি পাস করছে, সেখানে দেওয়া আছে। তাহলে আমরা ব্যাখ্যাটা একবার দেখি আরেকবার। তো এখানে কত যে মোট শিক্ষার্থী ম্যাথে পাস করছে 30 জন, ইংরেজিতে তোমার 40 জন, কত হচ্ছে উভয় বিষয়ে পাস করছে 15 জন, তাহলে মোট শিক্ষার্থী 100 জন। আচ্ছা, তার মধ্যে গণিত বা ইংরেজিতে পাস করছে এম নাম্বার অফ এম ই ইকুয়াল টু কত হচ্ছে এন, হচ্ছে সূত্রটা বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে? সূত্রটা কি? নাম্বার অফ এম ইউনিয়ন ই ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ ইংলিশ, মাইনাস নাম্বার অফ এম ই। ওকে, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? জাস্ট মানটা বসে দিলে 55 অ্যান্সার চলে যাবে, ঠিক আছে? 50 জন। এটা কি উভয় বিষয়ে কিন্তু ইংলিশ এবং গণিতে নিয়েছে, এবং ইংলিশতে গণিতে নেয়নি, ইংলিশ এবং গণিত নেয়নি আর কি। যারা তাদের জন্য লিখছে এটা কীরকম, তাদের মোট শিক্ষার্থীর মধ্যে ভাগ দিলে মানে বিয়োগ দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কী প্রশ্ন কী ছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল এরকম যে যে একটি পরীক্ষা 20% নম্বর পায় একজন শিক্ষার্থী 30 নম্বরের জন্য ফেল করেছে, আর একজন শিক্ষার্থী 30 নম্বর পায় 10 নম্বরের জন্য ফেল করেছে, এবং পরীক্ষার মোট নম্বর 5 নম্বর নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা ওই ধরে নিতে হবে যে মোট নাম্বার এক্স ধরে নিয়ে আর কি বুঝতে হবে। দেখি ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে সুন্দর করে। ওকে, তাহলে মোট শিক্ষার্থী ধরলাম যে এক্স, তাহলে পরীক্ষায় প্রশ্ন মতে 20%-এর এক্স প্লাস 30 ইকুয়াল টু 30%-এর এক্স ইকুয়াল 10 প্লাস 10, ধরে এখানে এক্সের মান একটা চলে আসছে 200। তাহলে 5 নম্বর কত আসতেছে? 5 নম্বর আসতেছে তোমার 20x গুণন 20 প্লাস 30। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার 70 আসতেছে। 5 নম্বর 70 আসতেছে। আবার তাহলে 5 নম্বর যে 70 আসলে মোট নম্বর কত? মোট নম্বর তো আমরা পেয়েছি। মোট নম্বর কত? মোট নম্বর ছিল 200 মধ্যে 20 নম্বর, তো 200 মধ্যে 20 নম্বর তো এমনি চলে আসবে, তাহলে 20% আসছে। মানে প্রশ্নের মধ্যে প্রথম অংশটা করলে এটা চলে আসে। এখন দ্বিতীয় প্রশ্ন কী বলা আছে? দ্বিতীয় প্রশ্নটা তো বলা আছে যে তৃতীয় প্রশ্ন এটা দেওয়া আছে, সমাধান করতে হবে আর কি। 3x প্লাস 2 প্লাস 10x 10/5x প্লাস 1 ইকুয়াল টু 21 এবং 7x প্লাস 2। তাহলে এই এটা করি সেটা করে, এটা যদি আমরা করি তাহলে কী দেওয়া আছে? এখন আমরা প্রশ্নটা লিখলাম মানে এই প্রশ্নটা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এইরকম সমাধানের ক্ষেত্রে আমরা এটাকে ভাঙবো, এটা এমনভাবে ভাঙবো যাতে আমরা ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে এখানে আমরা যদি ভাঙি এটা ভাঙা যায়
আচ্ছা, 30 + 3x + 2 = 10, 5x + 1, এটাকে আমরা 7, 7x + 2, আর এদিকে প্লাস 14, 7x + 2। আমরা এটা যদি লসাগু করি, লসাগু করলে কিন্তু আবার 21 আসে। তাহলে এটা আমরা সমাধান করার সুবিধার্থে আমরা এটা নিলাম। কারণ আমরা এটাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে যাবো। তাহলে কী আসবে, এখানে নিয়ে যদি এক্সেস করি, এক্সেস করলে হচ্ছে তোমার 10x প্লাস, এখানে 10 + 5x + 1, ওকে। আর এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলে কত, মাইনাস 7x + 2, ওকে। আর এটাকে আমরা পারবে নিয়ে যাই 7x + 2, আর এটা কিন্তু মাইনাস 3x + 2। এখন এখন আমরা এটা সমাধান করবো। দেখো সমাধানটা আমি সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে দেখলে ঢাঙ্গ বোঝা যাবে। এই যেটা আমরা ইধার করলে আমার যেটা ভাঙছি, ভাঙটা বুঝছি। এখন জাস্ট এটাকে লসাগু করবো। লসাগু করলে এটা এটা এই সাইডে লসাগু করবো এবং এটা অপোজিটে লসাগু করবো। লসাগু করার পরে এটা 6/8 আসবে, এটা 8/8 আসবে, তাই না? এখন সবগুলোকে আবার এক সাইডে নিয়ে আসলাম, সুন্দর আলাদা করলাম। করার পরে এখানে আমরা যেহেতু 7/7 + 2, এখানে 7 + 2 আছে, ওইভাবে 7 + 2 কমন নিই, নিতে পারি। আবার উপর দিকে 6 আর 8 আছে, তো 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 3 × 6, 4 × 8, তাহলে 2 নিতে পারি, 2টা নিলাম, নেওয়ার পরে ভাগলাম। এখন আমরা জানি যে তোমার সমাধান করার ক্ষেত্রে, সমাধান করার ক্ষেত্রে কী করতে হবে, হয় অথবা নিতে হবে। তাহলে এখানে তোমার হয় নিলাম, অথবা দেখবে নিলাম, হয় দিয়ে এটা তোমার হচ্ছে না, অথবা দিয়ে আমরা জাস্ট এখানে এক্স একটা মান চলে আসলো। এক্স কত আসলো, 2/11 এবার চলে আসলো। সো এটা অ্যান্সার। আচ্ছা, আমরা পরে একটা দেবো কি, পরের প্রশ্ন বলা আছে যে একটি ফাংশন, একটা ফার্মের ডি নম্বরটা বলা আছে কি, যে একটি ফার্মের লভ্যাংশ কত আছে, লভ্যাংশ দেওয়া আছে, px = 5, 4 - 300। ফাংশনটি সংজ্ঞায়িত, ফাংশনটি দ্বারা সংজ্ঞায়িত। কোন প্রশ্ন আছে কি, কোন প্রশ্ন, একটা প্রশ্ন দেওয়া আছে যে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপন্ন করতে হবে। তাহলে 150 টাকা লাভ করলে কত ইউনিট করতে হবে, এটা দেওয়া আছে একটা। তাহলে আরেকটা দেওয়া আছে কত, আরেকটা দেওয়া আছে যে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে, কত ইউনিট উৎপাদন শূন্য লাভ হবে একটা। আরেকটা দেওয়া আছে কত, যে কত টাকা লাভ করলে কত ইউনিট উৎপাদন হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা কিন্তু জাস্ট আমরা এটা ধরি, তাহলে আমরা ধরে লভ্যাংশ, এটা সমান সমান 10, এটা দয় আছে, তাই না, এটা তো দয় আসছিল। তাহলে আমরা এখন কী করবো, লভ্যাংশ যে আছে, এই লভ্যাংশ কত দেওয়া আছে, 150 দেওয়া ছিল। তাহলে 150 = আমরা নিলাম 5x + 4, যেটা দেওয়া আছে 30, প্রশ্ন যেটা দেওয়া আছে, ওকে। এখন আমরা এটা সমাধান করবো। এখন এইটাকে যে আমরা এদিকে নিয়ে যাই বা এটাকে যদি নিয়ে আসি, তাহলে একটা কত আসে, তাহলে এটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার কত 450 আসে, তাই না? আর এখানে 5x + কত 4 আসে। তাহলে এখন 5x 4 আমি যদি গুণ করি, তাহলে কত আসে, গুণ করলে আসে তোমার এদিকে, তোমার এদিকে গুণ করলাম, তাহলে 4 × 5 450, আর এখানে 5টা ভাগ হবে এক্স, তাহলে এটা এক্সের মান চলে আসবে। আমরা অঙ্কটা এটা এক্সের মান চলে আসবে, ঠিক আছে? এটা আমরা জাস্ট অঙ্কটা করলেই হবে, ঠিক আছে? আমরা অঙ্কটা করা আছে, সুন্দর করে দেখলে একবার সুন্দরভাবে প্যারা থাকবে না। তাহলে এখানে কী দেওয়া হচ্ছে, এটা না, ব্যাখ্যাটা দেখে দেওয়া আছে, যেটা এটা তো আগেরটাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরছি 50 টাকা লাভ করতে হলে এটা আর কি। তাহলে এক্সের মান চলে আসে, এক্সের মান কত আসে, এক্সের মান চলে আসে তোমার 360, 360 মান চলে আসে, ওকে। এখন আবার বলা আছে কি, আবার বলা আছে যদি কত টাকা হলে শূন্য হবে আর কি, লাভাংশ শূন্য হবে, এরা বলছে। তো যেহেতু শূন্য বলছে, তাহলে পুরা আমরা যে দেওয়া আছে ইকুয়ালটি শূন্য দিতে পারি, মানে লভ্যাংশ যে দেওয়া ছিল 5x + 4, 5x ভাগ 4 মাইনাস 100, তাহলে এটা ইকুয়ালটি আমরা লিখতে পারি 0 লিখে আমরা সমাধান করলে এক্সের মান চলে আসে, এক্সের যে মানটা চলে আসবে ওটাই হবে, মানে এটার অ্যান্সার হবে, ঠিক আছে, ওকে। এখন আমরা লাস্ট এবং ফাইনাল যেটা আছে ওইটা করলে, তাহলে এখানে ডি নম্বরটা বলা আছে কি, যে ই নম্বরটা বলা আছে যে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য কত, 60। সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার b/4, 4a² - b², কিন্তু আমরা এর সূত্র জানি, ওকে।
কিন্তু এখানে কী চাইছে, এখানে সমদ্বিবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, যদি ক্ষেত্রফল কত হচ্ছে 1200 বর্গমিটার হয়, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ঠিকই, ক্ষেত্রফল 1200 দেওয়া আছে, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভিতর দৈর্ঘ্য হচ্ছে তোমার 60 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কতটা আছে 0.6 মিটার। আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার স্কোয়ার। তাহলে আমরা কি জানি, আমরা জানি এটা ওই সূত্র দিয়ে করা যায়, এটা দিয়ে করা যায়, ঠিক আছে। তো আমরা এখানে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যে করার পরে এখানে আমরা ত্রিভুজ ভাগ করলে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণের সেটা, হাফ কত আছে, হাফ আছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 1200 হাফ গুণন বিসি গুণন এসি এডি এডি, তাহলে এখানে হাফ গুণন এডির মান তো নাই, এডির মানটা চলে আসলো, এডির মান কত আসলো, এডির মান চলে আসলো 4000 মিটার। ওকে, আবার এটা কিন্তু আমরা এ বি সি ত্রিভুজে ত্রিভুজ, এবং এবার কিন্তু এ ডি সি ত্রিভুজ নিতে হবে, কারণ এখানে আমরা এডি মানটা আমরা তো অ্যাবসেন্স হলো, এবং এডি মানটা আমরা কালেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এডি মানটা এখানে আমরা বসে দেবো, জাস্ট পিথাগোরাসের আমরা উপপাদ্য অনুসারে করবো আর কি। জাস্ট এখানে এসির মানটা পাবো, এসির মানটা পেয়ে গেছে 5 মিটার। ওকে, তাহলে সুতরাং সমান বাহুর দৈর্ঘ্য কত হবে, তোমার সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4000 মিটার প্রায়। সো প্রশ্নটা মনে হচ্ছে এখানে মনে হচ্ছে সহজ, কিন্তু আসলে পরীক্ষা হলে প্রশ্নটা খুব কঠিন হয়ে যায়। ওকে, তাহলে আমরা মোটামুটি গণিতটা বুঝলাম। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে সাধারণ জ্ঞানে ছিল 30 মার্ক, ঠিক আছে। তা প্রথম প্রশ্নটা আমরা দেখি কী দেওয়া আছে, যে জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেন আমরা জানি যে রুজভেল্ট, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেছে। আচ্ছা, দ্বিতীয় নম্বরটা আছে যে 1947 সালে ভারত উপমহাদেশে কোন 2টি প্রদেশ হয়েছিল? ভারত 1947 সালে ভারত বিভাজন, এটা হলো পাঞ্জাব, আর এটা হচ্ছে তোমার বঙ্গ আর পাঞ্জাব। এটাকে অনেক জায়গায় বলছে তোমার এটা বলছে কী বলে, ভারত ও পাকিস্তান, কিন্তু আসলে এটা বঙ্গ পাঞ্জাব হওয়ার চান্স বেশি আর কি। সো হতে পারে। তারপর 3 নম্বর প্রশ্ন বলা আছে যে সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াস অফ নো গ্রাউন্ড যে বঙ্গোপসাগরকে বলা হয় সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা কক্সবাজার বঙ্গোপসাগর, মানে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত আর কি। আর 4 নম্বর বলছে ইউরোস্টারটা আচ্ছা এটা পরে। 5 নম্বরটা হচ্ছে সাম্প্রতিক মুদ্রায় 100 টাকার নোট সামনে ও পিছনে কিছু ছবি আছে। আমাদের বর্তমান যে 1000 টাকার নোট, 1000 টাকার নোট যে আছে, সামনে আছে ছবি আছে, কি ছবি দেওয়া আছে, সামনে দেওয়া আছে 1000 টাকার নোটে দেওয়া আছে জাতীয় সংসদ ভবনের ছবি, এবং পিছন পাটে দেওয়া আছে কি পদ্মা সেতু দেওয়া আছে। ওকে, ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হলো এমন একটা নেটওয়ার্ক সিস্টেম যেখানে মানুষের ফিজিক্যালি প্রেজেন্ট না হয়ে মানুষ তথ্য সেবা নিতে পারে আর কি। ক্লাউড কম্পিউটিং আর কি, মানে ক্লাউড মানে মেক, আর কম্পিউটিং মানে হচ্ছে তোমার মেকের হিসাব আর কি। একটা মেকের ভিতরে মানুষ নিজের ইচ্ছা মতো করতে পারবে, যখন মন তখন ডেটা নিতে পারবে, ব্যবহার করতে পারবে। আচ্ছা, আর কী বলছে যে লিটিল রেড বুক পড়ে, ইসরায়েল আকাশ সুরক্ষা আয়রন ডোম সিস্টেম পরিপূর্ণ নতুন সিস্টেমটির নামে কীভাবে কাজ করে? আয়রন ডোম সিস্টেমটা হলো একটা ইসরায়েলের মানে তোমার মিসাইল প্রতিরক্ষা ক্ষমতার একটা যা সুন্দর করে মানে আকাশের মানে আকাশে থাকা অবস্থায় ওটাকে মিসাইলগুলোকে ধ্বংস করে আর কি। এটা হচ্ছে আয়রন ডোম এখন যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আসতেছে গোল্ডেন ডোম আসতেছে। আচ্ছা, চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিক শক্তি কি, কোন পদ্ধতি? চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিক শক্তি হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, তারপরে বলা আছে যে দক্ষিণ এশিয়ার প্রথম রেল ওভার কোথায় অবস্থিত? আচ্ছা, দক্ষিণ এশিয়ার প্রথম রেল ওভার কোন দেশে অবস্থিত? নয়। তারপরে দেখি 11 নম্বর কী দেওয়া আছে, বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনীর মূল বিষয় সংশোধনীর মূল বিষয় হলো
তোমার ষোড়শ সংশোধনের মূল বিষয়টা কি মনে আছে না? আচ্ছা দেখে কী হচ্ছে বাংলাদেশ সানশাইন পলিসি এর কোন দুটো ছিল? আচ্ছা সানশাইন পলিসি কিন্তু মূলত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে সানশাইন পলিসি। এটা মূলত হয় 48 সালে, অর্থাৎ 48 কি মানে 48 কি 98 48 সালে মানে এরকম হতে পারে সানশাইন পলিসি। তারপরে এখান থেকে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন যেসব রাজ্য সব সময় কোনো নির্দিষ্ট দলের অনুসরণ থাকে না সেসব রাজ্য কী নামে পরিচিত? যুক্তরাষ্ট্রের নির্বাচন যেসব সবসময় কোন নির্দিষ্ট দলের অনুগত থাকে না। এটা হচ্ছে আমরা যেটা জানি যে যুক্তরাষ্ট্র মূলত 435টা সিনেট সদস্য থাকে, 100টা সিনেট সদস্য আর পার্লামেন্ট সদস্য 2টা থাকে এরকম। সো ওগুলো আর কি যেটা মানে যুক্তরাষ্ট্রের যেগুলো নির্বাচনে যেটা সরাসরি নিয়োগ হয় না তাদেরকে মূলত বলা হয় সিনেট সদস্য। সিনেট আমার সেটা মনে আসছে না, অপশন দিলে পাওয়া যেত, অপশন নেই তো। আচ্ছা কী আছে যে কোন ঘটনার পর ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তন ব্রিটিশ রাজকীয় শাসনপত্র? কোন ঘটনার পর ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ রাজকীয় শাসন প্রতিষ্ঠা? ব্রিটিশ আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা মনে হচ্ছে যে কী হতে পারে মনে নেই। আচ্ছা ইংলিশটা মোটামুটি পছন্দ আছে, উত্তর দিতে হবে, ট্রান্সলেশন দেওয়া আছে, ট্রান্সলেট করতে হবে। সো এতটুকু, টাটা।